নার্গিস, 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস, 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস, 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক পরিপত্র জারি করা হয়েছে বলে সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। আপনি বলছেন 8 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি, দ্বিতীয় স্বাধীনতা নষ্টের ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস। 8 আগস্ট ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে। সেই সরকারের নিয়োগদাতা তো আপনারা। কারা তবে নষ্ট করলো, ছাড় দিলই বা কারা? সেই সরকারের নিয়োগদাতা আমরা না। আমরা মনে করি যে আমরা এই অভ্যুত্থানের যে আন্দোলনের যে জায়গা, নেতৃত্বের জায়গা, হয়তো এই জায়গায় ছিলাম, কিন্তু যেদিন এই সরকার গঠিত হয় তার পূর্বে কয়েকদিন এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামায়াত থেকে শুরু করে সিভিল সোসাইটি, শিক্ষাবিদ বা যারাই সম্পৃক্ত আছেন তাদের চুলচেরা বিশ্লেষণ ছিল। ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজের এখানে তার সুপারিশের কয়েকজন উপদেষ্টা ছিলেন, সেটা একটা সমন্বয় ছিল। এই সমন্বয়ের ফলে এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। আপনাদের পছন্দের ছিলেন? হ্যাঁ, ডক্টর ইউনূস আমাদের পছন্দের ছিলেন, কিন্তু তিনি এটা নির্দ্বিধায়, এবং আমরা মনে করি এখনও এই মুহূর্তেও যদি আমরা আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে চাই, তার বিকল্প অপশন এই মুহূর্তে আমাদের চোখে পড়ছে না। কিন্তু যেটা হয়েছে আসলে, এই যে উপদেষ্টা যে পরিষদ, এই পরিষদের অন্তত অর্ধেক মানুষকে আমরা তাদের কাছে যতটুকু প্রত্যাশা ছিল তাদের কাজের জায়গায় ততটুকু আমরা পাইনি। বরং গতানুগতিক একটা সময়ে একজন মন্ত্রী ওই মন্ত্রণালয়ে যতটুকু কাজ করেন, অনভিজ্ঞতার কারণে বলি, দূরদর্শিতা কিংবা সাহসিকতা, যে কোনো কারণেই হোক না কেন, তারা তাদের জায়গায় ওই গতিতেও এই কাজটুকু করতে পারেননি, বরং রুটিন ওয়ার্কটাও করেছেন, সেটাও স্লোলি। এবং আরেকটা জিনিস আমাদের জাস্ট মনে হয়েছে, হয়তো এই মানুষগুলো তাদের পূর্ববর্তী যে কাজ, ওই জায়গায় তারা অভিজ্ঞ, তারা হয়তো সততার সাথে করেছে, দক্ষতা আছে, কিন্তু এই যে রাজনীতির এই জায়গায় একটা মন্ত্রণালয় চালানো, একটা দেশের একটা অংশ চালানো, এই জায়গায় তাদের অনভিজ্ঞতার কারণে। এবং আমরা মনে করি যে আরেকটা জিনিস যেটা আমার মিসিং হয়েছে, সেটা হচ্ছে বোল্ডনেস। আসলে যারা অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছে, রক্ত দিতে দেখেছে, জীবন দিতে দেখেছে, তাদের যে সাহসিকতা, যারা সাহস নিয়ে ওই অগাস্টে রাজপথে নেমেছে, যে কোনো সময় যে কোনো বুলেট তাকে বিদ্ধ করতে পারত, মৃত্যু হতে পারত, ওই সাহসিকতা কিংবা বোল্ডনেস আমরা বরং এই উপদেষ্টা পরিষদের অনেকের মধ্যেই দেখতে পাই নাই। যে কারণে স্থানীয় পর্যায়ে তাদের যে একটা কর্তৃত্ব, কন্ট্রোল অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা না থেকে বরং এটা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে চলে গিয়েছে এবং তারা এটা তাদের মতো ইচ্ছা করে অপব্যবহার করছে এবং করেছে। কিন্তু 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস যে হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে পরিপত্র জারি করা হয়েছে, আপনাদের সহযোদ্ধা দুজন উপদেষ্টা তো সেখানে আছেন, তারা না করলেও, তারা রাজি না হলে এটা করা সম্ভব হয়েছে বলে মনে করেন? অবশ্যই সম্ভব। এখানে উপদেষ্টা 22 জনেরও বেশি রয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টা নিজে রয়েছেন, এখানে তো মাত্র 2 জন, তারা হয়তো এক্ষেত্রে মত দেননি, কিন্তু অধিকাংশের মতামতের ভিত্তিতে হয়ে গিয়েছে, যেটার প্রতিফলন আমরা দেখেছি এখানে। আসলে এখন আমাদের মনে হয়, সত্যি কথা, যদি সুযোগ থাকতো আসলে আমরা অবশ্যই, মানে যা কিছু হয়ে যাক না কেন, এই বয়স, অভিজ্ঞতা, তারপরে হচ্ছে রাজনীতি মধ্যে না, এরকম কিছু না দেখে না, সবচেয়ে ভালো ছিল ওই মুহূর্তে একটা বিপ্লবী সরকারই গঠন করা, কিংবা দুই একটা বড় রাজনৈতিক দল বা দুই একজন বড় ব্যক্তি দ্বিমত করছে দেখে জাতীয় সরকার করব না, এটা আসলে করা উচিত ছিল না। এখন এটা মনে হয়, মানে এটা আমাদের সীমাবদ্ধতা, আমি স্বীকার করে নিচ্ছি, আমাদের অনভিজ্ঞতার এখানে দায় আছে কিছুটা, কিন্তু সবচেয়ে ভালো হতো যদি ওই মুহূর্তে এমন একটা বিপ্লবী সরকার বা অন্তত একটা জাতীয় সরকার করা যেত, যারা আসলে সরাসরি এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল। জি, বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। আপনি বলছেন তাদের অনভিজ্ঞতার কথা, আপনি একবারও তাদেরকে কোনো অভিযোগ করেননি এখনো পর্যন্ত, আপনি যেভাবে বলেছেন, কিন্তু আপনার লেখনীতে আপনি বলছেন বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে, নষ্ট করা, দ্বিতীয় স্বাধীনতা নষ্টের ছাড় দেওয়ার বিষয়টি এসেছে। এটা কথাগুলো কিন্তু যখন লিখেছেন বেশ কঠোর মনে হয়েছে, এখন আপনাকে অতটা কঠোর আমি বলি, এটা আসলে মানে ব্যাপারটা কি এমন, যখন ধরেন অর্ধেক, অন্তত আমি ধরলাম 10 জন উপদেষ্টা 22 জনের মধ্যে, তারা তাদের মতো স্ট্রংলি যে একটা মন্ত্রণালয় ডিল করা, সচিবালয় থেকে শুরু করে একটা গ্রাম পর্যন্ত, এটা যখন করতে পারে না, তখন যে রাজনৈতিক দল মাঠ পর্যায়ে তাদের কর্মী কিংবা নেতাকর্মী অনেক বেশি থাকে, স্পেশালি যদি আপনি বিএনপির কথা বলেন, তারা তাদের জায়গা থেকে যখন বুঝে যে একজন উপদেষ্টাকে ওইটুকু কর্তৃত্বপরায়ণ জায়গায় তারা দেখতে পাচ্ছে না, তারা নিজেদের মতো যতটুকু নিয়ে নেয়ার তারা নিয়ে নেয়। আপনি যায় দেখেন, ইভেন আমি যদি শিক্ষা মন্ত্রণালয়ের কথা বলি, বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজ স্থানীয় পর্যায়ে আমরা এখন দেখতে পাচ্ছি কি জানেন,
অ্যাডহক কমিটি হচ্ছে, সেই অ্যাডহক কমিটিতে সভাপতি হওয়ার একমাত্র ক্রাইটেরিয়া আপনি বিএনপি রাজনীতি করেন কিনা। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এভাবেই তো আওয়ামী লীগ নষ্ট করেছিল। কিন্তু এই প্রক্রিয়া যদি এখনো চলতে থাকে, আমার এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কিংবা তারা যদি স্ট্রংলি ওই নির্দিষ্ট এলাকার সবচেয়ে যোগ্য মানুষটাকে, কোনো দল দেখার প্রয়োজন নেই, নট ইভেন এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাথিং, কোনো দল না দেখে সবচেয়ে যোগ্য মানুষটাকে যদি কর্তৃত্ব নিয়ে না দিতে পারে, তারা যদি এইটা হিসাব করে এটা দিয়ে আমি স্থানীয়ভাবে ওই কন্ট্রোলটুকু করতে পারবো না, পলিটিক্সের জায়গায় ব্যালেন্স করতে পারবো না, তাহলে তো আলটিমেটলি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে যেই জায়গায় দেখতে চেয়েছিলাম, যেই সংস্কারগুলো যে দেখতে চেয়েছিলাম, সেটা তো আমরা দেখতে পাই না। সো সামগ্রিকভাবে এটা একটা জাস্ট এক্সাম্পল, এরকম প্রত্যেকটা জায়গা হয়েছে। একজন ইউএনও জনগণের যে সুবিধাগুলো দেওয়ার কথা সরাসরি, সেগুলো এখন বাধ্য হয়ে রাজনৈতিক স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে দিতে হচ্ছে। এবং আমরা যেটা দেখছি, অধিকাংশ খুব স্বাভাবিকভাবে বিএনপি তাদের জায়গায় নিয়ে নিচ্ছে, তাদের নেতাকর্মীরা দিচ্ছে, এবং এটা দিতে গিয়ে আওয়ামী লীগের মতোই আবার জনগণের থেকে টাকা নেওয়ার যে কালচার, এটা শুরু হয়েছে। আমরা দেখছি যে প্রশাসনের ক্ষেত্রে আপনি যদি দেখেন, পুলিশের ওসি এসআই এখন যারা আছে, তারা মামলা হয়েছে, অসংখ্য মামলা, মিথ্যাভাবে মামলা হয়েছে রাজনীতিকে সামনে রেখে, সেগুলোকে কেন্দ্র করে অসংখ্য পুলিশ সদস্য আমরা এখন আবার দেখতে পাচ্ছি আগের রূপে ফিরে এসেছে। যেহেতু তাদের ব্যবস্থা নেওয়া হয় নাই, তাদের বিচারের আওতায় আনা হয় নাই, কাঠগড়ায় দাঁড় করানো হয় নাই, তারা এখন আবার টাকা খাচ্ছে। একদম প্ল্যান করে একটা মামলা সাজানো হচ্ছে, 200 জন আসামি, হয়তো 100 জন সম্পৃক্ততা আছে, বাকি 100 জনকে রাজনৈতিকভাবে কাবু করা, ব্যবসায়িকভাবে কাবু করা, মিথ্যা মামলার চাপ দিয়ে অর্থ নেওয়া, এই কাজগুলো করা হচ্ছে। তাহলে স্থানীয়ভাবে প্রশাসনের যে পুলিশের সদস্যরা বা যারা এটা করছে, এটাকে তো তাদেরকে শাস্তির আওতায় আনতে পারছে না আমার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবার এই যে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, বিচারিক প্রক্রিয়াগুলোকে বাধাগ্রস্ত করা হচ্ছে, বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে অন্যদিকে রায় নেওয়া হচ্ছে, এখানে আইন মন্ত্রণালয় আমার কিছু করতে পারছে না। প্রত্যেকটা জায়গায় আমার কাছে এখন ব্যক্তিগতভাবে মনে হয় কিছু স্পেশাল পরিবর্তন আছে, যেটা আমার বলা আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই সিস্টেমগুলো যেভাবে চলতো, আমি স্থানীয় একটা উপজেলাকে চিন্তা করে যদি আমি থানা ধরি, আমি ইউএনও অফিস ধরি, আমি ভূমি অফিস ধরি, আমি স্বাস্থ্য একটা যে কমপ্লেক্স আছে সেটা ধরি, প্রত্যেকটা জায়গায় আগের যে কালচারগুলো ছিল, ওই কালচারগুলোর আমরা বাস্তবায়ন দেখতে পাচ্ছি, শুধুমাত্র মানুষগুলো পরিবর্তন হয়েছে। তাহলে মানে আগে লাউ ছিল, এখন কদু হয়েছে, মানুষটা পরিবর্তন, এস্টাবলিশমেন্ট যেটা ছিল সেম এস্টাবলিশমেন্ট। তাহলে এই জায়গা মানে একজন উপদেষ্টা হিসেবে উনি এই জায়গাগুলো, এই তথ্যগুলো ওনার কাছে আছে, অবশ্যই আছে, কিন্তু উনি যদি এগুলোর দায়িত্ব পালন না করতে পারে, তাহলে তো ওনার এখানে থাকার প্রয়োজন নেই। বরং আমরা মনে করি ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তো তার জায়গায় যখন দেখছে কিছু উপদেষ্টা এই জায়গায় ঠিক মতো কাজ করতে পারছেন না, তিনি তাদেরকে সরানোর মতো যে বোল্ডনেস, সেটাও দেখান নেই। জি।